যদি কোনো দিন আসে আবার দুর্দিন, যেদিন ফুরাবে প্রেম অথবা হবে না প্রেম মানুষে মানুষে, ভেঙে সেই কালো কারাগার আবার প্রণয় হবে মারণাস্ত্র তোমার আমার। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের আজকের নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আমাদের সাথে আজ এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন দুজন চলচ্চিত্র পরিচালক, একজন প্রবীণ চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন এবং অন্যজন নবীন চলচ্চিত্র পরিচালক বিপ্লব হায়দার। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, তো প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে আসছে 29শে নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা বিপ্লব হায়দার নির্মিত প্রথম চলচ্চিত্র ভয়াল, এবং সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ভয়াল চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আরেক তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা ইরফান সাজ্জাদ, আয়েশা খান, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয়াল সম্প্রতি গঠিত সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়া প্রথম চলচ্চিত্র। সেদিক থেকে ভয়াল একটি ইতিহাস। এবং কি ঠিক বললাম তো বিপ্লব হায়দার? ইতিহাস কিনা জানি না, বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের প্রথম সিনেমারাই আমার এই ভয়েস চলচ্চিত্রটা দিয়ে আমরা শুরু করেছেন। জি জি জি, সেন্সর সার্টিফিকেশন সিস্টেমটা আসছে। কেমন লাগছে? এক কথায় ভালো লাগা তো বটেই, কারণ হচ্ছে আমার প্রথম চলচ্চিত্র নির্মাণ, প্রথম চলচ্চিত্র বলবো না, রিলিজ প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছে আলী, তারপরে ভয়াল। আচ্ছা, তো সাডেনলি ভয়ালটাই রিলিজের গোড়দোড়ায় এসে দাঁড়িয়েছে। 29শে নভেম্বর চলচ্চিত্রের রিলিজ হচ্ছে ইনশাআল্লাহ। কয়টা হল পেলেন বা কোথায় কোথায় চলবে? হল লিস্ট তো আসলে আমরা রিলিজের 2 থেকে 3 দিন আগ পর্যন্ত আমরা জানি না আসলে। আচ্ছা আচ্ছা, দেন 2 দিন আগে মিনিমাম জানানো হয় যে এই কটা হলে রিলিজ হচ্ছে সিনেমাটা। আচ্ছা, ছবি সম্পর্কে যদি ছোট্ট করে শুনতে চাই আপনার কাছ থেকে। সিনেমা বলবো আমাদের দেশীয় কালচারের একটি গল্প, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পাহাড়ি পটভূমি, পাহাড়ি জীবনযাত্রা, বেশ এরকম বেশ ওইখানকার জীবনযাত্রাটাকে আমি একটু তুলে ধরার ট্রাই করেছি। আচ্ছা আচ্ছা, বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশের সিলেট অঞ্চলে বিশেষ করে আপনি পুঞ্জি প্রথা, মানে কিছু গ্রাম পাবেন পুঞ্জি নামে, খাসিয়া পুঞ্জি, গারো পুঞ্জি। তো আমার এই সিনেমার চলচ্চিত্রটার মূল নামকরণটাও যদি ভয়াল, কিন্তু আমি বলবো যে পুঞ্জি কেন্দ্রিক একটা জীবনযাত্রা উঠে আসবে এই গল্পের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, আমরা সেই গল্প অবশ্যই শুনবো অনুষ্ঠানের আরও অন্য সময়ে। তো এবার আসি বদিউল আলম খোকনের কাছে। তো আপনি একজন প্রবীণ এবং নন্দিত পরিচালক। এ পর্যন্ত আপনার প্রায় 33টার মতো ছবি আপনি নির্মাণ করেছেন, ব্যবসা সফল ছবি বলতেই হবে এবং জনপ্রিয়। তো নভেম্বরের 1 তারিখ থেকে আপনার পরিচালনায় একটি ছবি শুরু হওয়ার কথা ছিল, ভয়ঙ্কর আয়নাঘর। সেই চলচ্চিত্রটির কি অবস্থা? নভেম্বরের 1 তারিখ থেকে, এটা আমি ডেট ফিক্স করি নাই, এটা বলছিলাম যে হয়তো আগামী মাস, যেটা এই মাস আর কি। এটা হয়তো যেহেতু ভয়ঙ্কর আয়নাঘরটা আমার স্ক্রিপ্টে গিয়ে একটু সময় নিতেছে, কারণ ওই যে তাদের যেমন ব্যারিস্টার আরমান, তারপরে গোলাম আজম সাহেবের ছেলে, যারা আয়নাঘরে ছিল আর কি, তাদের ইন্টারভিউগুলি আমরা কালেক্ট করে মোটামুটি ছবির লাইন আপ, ডায়লগ সবই হয়ে গেছে, এখন কারেকশনের কাজ চলতেছে। তো আমার বিশ্বাস যতটুকু আমরা আগাইলাম তাতে হয়তো এন্ড অফ ইয়ারে কি ডিসেম্বরের শেষের দিকে আমরা শুরু করব। ও আচ্ছা, তার মানে এখনো শুরু হয়নি ছবি? না, আয়নাঘরের এই যে ভয়ঙ্কর আয়নাঘর ছবির মানে ভাবনাটা কবে আসলো আপনার মাথায় এবং কেন আসলো? ভয়ঙ্কর আয়নাঘরের ভাবনাটা আসছে এই তো আপনার 5ই আগস্টের পরেই। আচ্ছা, 5ই আগস্টের পরেই আসছে, কারণ তখন যদি আমি ভয়ঙ্কর আয়নাঘর নাম দিতাম তাহলে তো এই ছবি কোনো দিন সেন্সারও হতো না, বা এটা বানানোই যেত না, কারণ ওই জিনিসগুলিকে এখানে রিয়েলিটি যেটা, কারণ এটা তো টোটালটাই হচ্ছে ভয়ঙ্কর আয়নাঘর কোন দিন থেকে, এটার মূল জিনিসটি শুরু হচ্ছে কিন্তু বিডিআর হত্যাকাণ্ড থেকে। আচ্ছা, ওইটার পরেই কিন্তু যারা এটারকে ডিফেন্ড করছিল এই ব্যাপারটা, ওইখান থেকে কিন্তু এটা শুরু হয়েছে আয়নাঘরের ব্যাপার। আপনার ভাবনা কি তখন থেকেই ছিল এই জিনিস? না না না, আমার ভাবনা তখন থেকে না, তখন থেকে শুনেন আমরা ভাবনা করতে পারি না অনেক কিছু, আমরা যে সিনেমা বানাই। করতে পারেন না কি পারতেন না আগে? কোনটা? না, করতে পারি না, এখনো পারেন না? এখন তো করিনি, এখন না করলে, এখন ভাবতে না পারলে ভয়ঙ্কর আয়নাঘর বানানোর মতো সাহস পেতাম। আমি অনেক ইন্টারভিউতে আমি বলছি যে আমরা ফিল্ম ডিরেক্টররা শুধু আই লাভ ইউ
সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্টের উপর ছবি বানাইতে পারি না। জি আমাদের দেখবেন যারা আমাদেরকে সাজেস্ট করে, জি হ্যাঁ আপনারা রিয়েল ছবি বানান না, আপনারা সবসময় প্রেম নির্ভর কাল্পনিক ছবি বানান, এটার একবার আমি অনেক ইন্টারভিউতে বলছি যে আমাদেরকে হাত পা এমনভাবে বেঁধে রাখাচ্ছে। আজকে যদি আমরা লাস্ট এমনও গেছে, নেতার একটা ভিলেনের যদি নেতা হইতো তাকে নেতা পর্যন্ত বলা যেত না, এই তাকে গডফাদার হইলেও মনে করতো যদি তার ক্যারেক্টারের সাথে কোনো গডফাদার ক্যারেক্টার মিলতো, সে অবশ্যই ক্ষমতাসীন দলের লোক হইতো, তখন কিন্তু এই নিয়ে পেঁচাল। আমার প্রথম আমার মনে আছে অযথা আমি কিন্তু ওইগুলি নিয়েই কোনো কাজ করি নাই। ছবির নাম হচ্ছে ধর শয়তান। ওইটা কে একদিন আমাকে হট করে ফোন করে বললো যে মান্না ছিল না ওইটা সাকিবই, সাকিব খান, সাকিব আর আলেকজান্ডার ছিল। আমাকে ফোন করে বলছে আপনি জয়নাল হাজারীর জীবন নিয়ে ছবি বানাইতেছেন। আমি বললাম ভাই এটা তো আমি নিজে যখন ছবি বানাচ্ছি আমি নিজেই গল্প ওনাদেরকে সাজেস্ট করছি এইরকম একটা সাবজেক্টের উপর। ওইটা ছিল একটা পত্রিকার মালিকের সাথে, মানে পত্রিকার মালিক, পত্রিকার সাংবাদিক, ওদের সাথে যারা কালোবাজারি, যারা গডফাদার, তাদের একটা ক্লেশ। ওইটাকে নিয়ে কোথায় যাচ্ছে, তো এরকম অনেক কিছু ছিল। একটা সময় আমরা প্রেম ভালোবাসা ছাড়া অন্য কোনো সাবজেক্ট নিয়ে ছবি পারতাম না। যাই হোক এখন আর সেটা নাই। এখন আর আমরা পরিচালকরা যদি সেলফ সেন্সরশিপ করি, আমরা দেশ বিরোধী কোনো কিছু ছাড়া যা আছে সব কিছু দিয়ে সিনেমা বানাতে আমাদেরকে দেওয়া উচিত। তাহলে সমাজের অনেক কিছু প্রতিবন্ধকতা, সমস্যার, আমরা তো সমস্যা ক্রিয়েটও করি আবার সমস্যার সমাধানও নিয়ে। সেহেতু আমাদেরকে সুন্দরভাবে যদি সিনেমা বানাইতে দেয়, সুন্দর গল্প নিয়ে, এই দেশে অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলি সিনেমা বানাইলে আপনি তো দেখছেন এই যে পরাণ, একটা এইটা এস্টাবলিশড হয়েছে ফেসবুকে, সে পরাণ থেকেই কিন্তু দেখেন ছবি কিন্তু সুপার হিট, একটা রিয়েল ঘটনা। এইরকমই আমি যদি নারায়ণগঞ্জের 7 মার্টার দিয়ে ছবি বানাইতে চাই, আমাকে দিবে কেউ? দিবে না। এটা নিয়ে কত কিছু হবে, যার জন্য আমাদের ডিরেক্টররা এইসব ব্যাপারে হাঁটে না। কারণ আপনি এখানে 2-3 কোটি, আমাদের একটা ছবি বানাইলে আমার 3 কোটি 4 কোটি টাকা লাগে, তাই আমি কেন এই প্রডিউসারের টাকাগুলি ব্লক করতে যাব? আমার একদমই জানার আগ্রহ ছিল যে আয়নাঘর, ভয়ঙ্কর আয়নাঘরের মানে গল্পটা ছোট্ট করে যেটু বলেন, মানে ওটা ভয়ঙ্কর আয়নাঘর, এটার নামটাই তো ভয়ঙ্কর। ভয়ঙ্কর আয়নাঘরে আমি দেখাতে চাচ্ছি যে কেন ভয়ঙ্কর আয়নাঘরে নেওয়া হচ্ছে এবং ভয়ঙ্কর মানে রিয়েলিস্টিক জায়গা থেকে আসবে কি আপনার মানে একেবারে সাজেস্টিভ জায়গা থেকে আসবে, মানে গল্পটা একেবারে রিয়েলিটি হচ্ছে সাজেস্টিভ না, একেবারে অরিজিনাল। আপনি আয়নাঘরে কি করতো এটা তো আমরা ভোকাল শুনেছি, এখনো কিন্তু আমরা তো টর্চার দেখি নাই না। আমি এখানে 2 রকম আয়নাঘরের কথা শুনছি। একটা হচ্ছে অনেক হাইট, একেবারে অনেক হাইট, উপরে একটা ভাল্ব থাকে, আবার একটা থাকে, ব্লোয়ার থাকে। আরেকটা হচ্ছে একেবারে নিচু, আপনি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, এইরকম ব্যান্ড হয়ে থাকতে হয়, কোন রকম আর কি শোয়া যায় না, এইরকম হ্যান্ড হয়ে থাকতে হয়। এই 2 রকম আয়নাঘর। আমরা যতগুলি আয়নাঘরের সৃষ্টি হয়েছে সব আয়নাঘরকে এখানে আমরা ইন্ট্রোডিউস করব এবং আয়নাঘরে একজন মানুষকে কিভাবে টর্চার করতে ওই পুরোটাই দেখাবো। এইটা হচ্ছে আমাদের অডিয়েন্সকে দেখানো যে আয়নাঘর নামে যে শব্দটা, আমরা এইটা কিন্তু অনেক দিন যাবত আমরা এই আয়নাঘর, সেই 2009 সন থেকে কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের পরে যে আয়নাঘরে গুমের ঘটনাগুলি ঘটছে, এইটা থেকে টোটালটি আমরা দেখাইতে চেষ্টা করব। আচ্ছা, আমরা এই গল্পে আবার আসবো। তো আমরা একটু আবার বিপ্লব ভাইদের কাছে যেতে চাই যে এই যে সার্টিফিকেশন বোর্ডে আপনি একটি ছবি জমা দিলেন, নতুন যে সিস্টেম, এখানকার সিস্টেমটা আসলে কি? আপনি কিভাবে ছবি তুলে আপনি করলেন, জমা দিলেন? এখানে সিস্টেমটা কিন্তু আমাদের সিনিয়ররা যে পন্থায় সিনেমা সেন্সর করতো, যে পন্থায় জমা দিত, সেম পন্থাটাই আছে, কিন্তু এখন যেটা সার্টিফিকেশন একটা শব্দ আমরা এখানে নিয়ে আসছি। মানে ছবি জমা দিলেন কবে এবং সেন্সর এবং মানে আমি সার্টিফিকেট পেলো কবে? ছবি জমা দিয়েছি হচ্ছে ঠিক 2 সপ্তাহের মধ্যেই আমি সার্টিফিকেশন বোর্ড থেকে আমি একেবারে দ্রুততম সময়। হ্যাঁ, দ্রুততম সময়। আগে মানে আমার সিনেমায় হয়তোবা ওদের যেহেতু 5ই আগস্টের এই ঘটনার পর মানে পরপর যে একটা টাইম কিন্তু নিয়েছে, যে বোর্ডে এর আগে বিগত দিনে যারা ছিল তারা ছিল না, নতুন আবার বোর্ড গঠন হওয়ার পরেই আমার সিনেমাটা প্রথম দেখে তারা। আচ্ছা, তো আপনি বলছিলেন যে মানে একটা জায়গায় যে সবার অংশগ্রহণের চাই চলচ্চিত্র সাংস্কৃতিক অঙ্গন। তো এই যে ঘোষিত কমিটি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্যাসিস্ট গোষ্ঠীর অন্তর্ভুক্তিকে তীব্র প্রতিবাদ জানায়, এটা আসলে কি ছিল? এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব ছিলেন আপনি,
বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক আপনি, তো ঠিক কবে এই কমিটির তৈরির তাগিদ অনুভব করলেন এবং কেন? এটা হলো 5ই আগস্টের পরেই আমরা এটা যেহেতু বৈষম্যহীন, কারণ আমরা এখন সমাজের যে একটা ধারা চলছে সেটার মধ্যে আমরা কোনো বৈষম্য রাখতে চাই না। সবাই আপনার যা অধিকার আছে আপনি যেন সেই অধিকারটা সমানভাবে ভোগ করতে পারেন, এইটাই ছিল আমাদের। এটার সাথে হচ্ছে চলচ্চিত্র স্বার্থ, চলচ্চিত্রের স্বার্থ রক্ষা করতে গিয়ে এখানে কেউ মানে আপনি এটা পাইবেন আমি ওইটা পাবো না এইগুলি না, এইটাকে সলভেশন দেওয়ার জন্যই কিন্তু আমরা নায়ক উজ্জ্বলের নিরাতেই, তিনি যেহেতু বিএনপির সাংস্কৃতিক বিষয় সম্পাদক, তার চিন্তাধারাই কিন্তু এটা আমরা করেছি এফডিসি ভিত্তিক। যা হোক, এটার উদ্দেশ্যটা হচ্ছে চলচ্চিত্র তো এখন স্থবির নাই বললেই চলে, এইটা থেকে কিভাবে উত্তরণ করা যায় এই ব্যাপারে আমরা এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সাথেও বসে এটাকে রিয়েলাইজ করে যেন তারা, এবং এই চলচ্চিত্রটাকে যেন দেশের তারা যেমন দেশকে ভালোবাসে, আমরাও চলচ্চিত্রের মাধ্যমে দেশকে ভালোবাসার সৃষ্টি করতে চাই, দেশের মানুষ যাতে দেশকে ভালোবাসে, এটা চলচ্চিত্রের মাধ্যমে আমরা একটা স্লোগান হিসেবেই প্রতিষ্ঠিত। আমার কথা হচ্ছে চলচ্চিত্রের বৈষম্যগুলো আসলে কোথায় ছিল? চলচ্চিত্রের বৈষম্য অনেকই ছিল। চলচ্চিত্রের বৈষম্য কেমন ছিল দেখেন, চলচ্চিত্র বৈষম্য ছিল যেমন অনেকেই, যেমন আমি কিন্তু তথ্য মন্ত্রণালয়ে ব্ল্যাক লিস্টে ছিলাম। আচ্ছা, ব্ল্যাক লিস্টে ছিলাম, আমি বিএনপি করি। মানে বিগত 16 বছর? হ্যাঁ, আমার প্রথম এটা, আমি কিন্তু আমার প্রথম একটা অনুদানের ছবির গল্প জমা দেওয়া হলো, আমি কিন্তু যে প্রডিউসারকে দিয়েছি আমি কিন্তু বলছি আমি জানি যে আমার ওইখানে ব্ল্যাক লিস্টেড করা আছে। আমি যখন সেক্রেটারি থাকি, আমি এটা একটু বলি, আমাকে একটু সময় দেন। আমি সেক্রেটারি থাকা অবস্থায় আমি যখন পরিচালক সমিতি, ওইখানে কিন্তু চলচ্চিত্র লীগও ওই আমাদের যে একটা স্তম্ভ আছে স্থিতি 26শে মার্চ আমরা 16ই ডিসেম্বরে আলাদা ফুল দেই আমরা, কিন্তু শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলে ওইখানে আমাদের থেকে যে আমাদের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যেটা জাসাস, তারাও ফুল দিতেছে। আমি কিন্তু চলচ্চিত্র লীগের এটার যেহেতু আমি সেক্রেটারি, তাদের সাথেও এখানে ইনভলভ হই, জাসাসের সাথেও ইনভলভ হই। এইখান থেকে জাসাসের এই যে ইনভলভমেন্টটা, এইটার টোটালটা নিয়ে তথ্য মন্ত্রণালয়ে কিন্তু এটা ওনারা দেখাচ্ছে যে ওনারা কিন্তু বিএনপি করে, ওরা আবার পরিচালক সমিতির নেতৃত্ব দেয়, এইরকম সে যাই বলে। তখন আমি শুনছি, আমাকে সবারই তো লোক কম বেশি, আমাকে বললো যে ভাই এখানে আপনার ছবি আসছে এরকম আপনি ফুল দিতেছেন। আমি বললাম আমি তো সেক্রেটারি, যারা আসবে আমি তো সবার ভোটই এখানে নির্বাচিত হয়েছি, এখন একজন আসলে আমার তো তার সাথে যাইতে হবে। যেমন আমি থাকা অবস্থায় আমি কিন্তু 15ই আগস্ট করছি, যেহেতু হচ্ছে আমার সাংগঠনিক দায়িত্ব, পরিচালক সমিতি 15ই আগস্ট করবে, আমি যেহেতু সেক্রেটারি আমাকে অল অ্যারেঞ্জ করতে হয়েছে। এখন যদি এইগুলি আবার এখন বলতেছে হ্যাঁ তখন তো সে 15ই আগস্ট করছে, এখন আবার বিএনপির কথা বলে আছে, এখন এই জিনিসগুলি এই যে একটা বৈষম্য ক্রিয়েট করে, আমরা এই বৈষম্যটা চাই না। আমরা চাই চলচ্চিত্র প্রেমিক যারা আছে, যারা যেই দলের হোক, আপনি যদি এখানে চলচ্চিত্রকে ভালোবাসেন, আপনাকে চলচ্চিত্রের আপনার যে জায়গা আছে সেই জায়গা আপনি থ্রোলি একেবারে ইজিলি চলতে পারবেন। আমি ডিরেক্টর, আমি একটা সেন্সাতে এই অনুদানের ছবি জমাই দিতে পারি, কিন্তু আমার পার্টিগত কারণে আমার আপনার স্ক্রিপ্ট যাচাই বাছাইয়ের আগেই আপনি উনি বিএনপি করে, এটা চলবে না। এই বৈষম্যটা আমরা রাখতে চাই না। এইটার জন্যই আমরা বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি করছি, যে এইখানে যারা মেধাবী আছে, যারা যোগ্য, তাদেরকে যেন যোগ্য জায়গায় বসানো হয়। আচ্ছা, কিন্তু আপনি যে বলছিলেন কথার মাঝখানে যে নায়ক উজ্জ্বলকে আপনারা এটার সভাপতি করেছে সম্ভবত, না? না না, সভাপতি না, নায়ক উজ্জ্বলের চিন্তাধারার মধ্যে আমাকে, এবং আপনি একটি শব্দ ব্যবহার করেন যে উনি বিএনপির, সেটা হচ্ছে একটা জায়গা। একটা ইন্টারভিউতে আপনি বলছেন যে শিল্পী পরিচালক বা টেকনিশিয়ানদের দলভুক্ত হতে নেই, কিন্তু আপনার পেজ বা ফেসবুক কিন্তু সে কথা বলছে না, শিল্পী পরিচালক বা টেকনিশিয়ানদের দলভুক্ত হতে নেই। আচ্ছা, এটা বলে দিই, আমি কেন বলে দিই, আমি শিল্পী টেকনিশিয়ান তো আমরা তো ক্যামেরার পিছনের মানুষ, জি, তারপর আমার নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকে, আইডিওলজি থাকে, সবই থাকে। আমার কথা হলো যে শিল্পীদের টেকনিশিয়ানের বেলা আমরা কিন্তু সাইলেন্ট, আপনি কোনো না কোনো ওই রকম আমাদের এখানে, আমি একটু খালি উপরে, আমার দেখেন আলমগীর কুমকুম সাহেব ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি, উনি যখন গেট দিয়ে এফডিসির গেট দিয়ে ঢুকতেন তখন তিনি কিন্তু ছিলেন চলচ্চিত্র পরিচালক। এখানে ওভারঅল সবার সাথে চাচি নজরুলের বেলায় দেখবেন চলচ্চিত্রের বাইরে উনি বিএনপির একজন বড় নেতৃত্ব দানকারী ব্যক্তি ছিলেন। যেই এফডিসির গেট দিয়ে ভিতরে ঢুকলো তখন অল ওভার উনি ফিল্ম ডিরেক্টর। আমি ওই জিনিসটি বোঝাতেছি যে আমরা যখন ভিতরে আসবো, আমরা এখন
আমরা সবাই তখন যারা ফিল্ম ডিরেক্টর এখন উনি আওয়ামী লীগ করতে পারে, আমি বিএনপি করতে পারি, এটার কিছু না। আমি ওই সমতাটা বলছি যে উনি আমার কাছে যদি কোনো সুবিধা আমি যেটা দিতে পারবো, আমি পরিচালক সমিতির যদি সেক্রেটারি দেখি, উনি এখন যেই দলেরই হোক, আমার কাছে একটা জিনিস আসলো, সেটা আমার পক্ষ থেকে আমি পরিচালক সমিতির সেক্রেটারি হিসাবে তার ওই প্রবলেমটা সলভ করবো। এখন উনি আওয়ামী লীগ করে না বিএনপি করে, ওইটা আমি দেখবো না, আমি ওই দৃষ্টিভঙ্গিতে এটা বলছি। আর শিল্পীদের বেলায় বলছি কি, শিল্পীরা হচ্ছে অল ওভার অডিয়েন্সের, তারা যখন একটা দলভুক্ত হয়, আমরা তো দেখেছি বিগত 16 বছর অনেক চলচ্চিত্রের শিল্পী, বিশেষ করে টেলিভিশনের আপনার আর্টিস্ট তো ছিল, কিন্তু যারা বেশি আপনার হাইলাইট হয়েছে এবং চলচ্চিত্রের অনেক আপনার নামকরা আপনার তারকা, বিশেষ করে নায়ক নায়িকারা, তারা ট্রাকে করে আপনার নির্বাচনী ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। আপনি কি বলবেন? এটার কথাই বলতেছিলাম, শিল্পীরা যখন একটা গোষ্ঠীর হয়ে যায়, তখন আরেকটা গোষ্ঠী এখানে কিন্তু একটু বিরাগ ভাজন হয়, বিরাগ ভাজন হয়ে তাদের পিছনে যে ইনভেস্টটা থাকে, সেই ইনভেস্ট কিন্তু ভাগাভাগি হয়ে যায়। এটা আমাদের এখানে আছে, যেমন আবহানী মোহামেডানের খেলার বেলায় দেখবেন, আবহানীর পক্ষে এরা যদি দেখে যে মোহামেডানেরা খুব ভালো খেলছে, তারা চিল্লাচিল্লি করে। এইটাই এখানে এইরকম। আমি আরেকটু উদাহরণ আমি দিই, আপনি দেবের বেলায় আসেন, দেব যেই পলিটিক্যালি যোগাযোগ করলো, ও কিন্তু সুপার হিট একজন নায়ক ছিল, তার অডিয়েন্স ভাগ হয়ে গেল, আস্তে আস্তে তার ক্যারিয়ার নিচের দিকে চলে গেল। আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে শিল্পীদের আমরা ক্যামেরার পিছনে, আমি সেইটাও বলছি, আমি যখন আচরণটা যেন আমার ওভারঅল হয়, বৈষম্যহীন হয়, আমি আপনার প্রতি যে আচরণটা করব তার প্রতিও সেই আচরণ করবো। আপনি আমার দলভুক্ত থেকে আমি আপনার সাথে একরকম আচরণ করব, সে আমার বিরোধী দল বলে তার পক্ষে আর এক আচরণ করব, এইটা না। আমি ওইটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে আমাদের শিল্পীদের ওই দলভুক্ত হওয়ার দরকার নাই। শিল্পী যারা আমরা টেকনিশিয়ান আছি, তুমি সিনেমার দল করো, সিনেমা ভালোর জন্য যা যা করতে হয় সেটা করো, তুমি মনে মনে যা করা করো, তোমার জনসম্মুখে আসা দরকার নাই। এখন তুমি যে দলের লোক হচ্ছ, সেই দল যদি ক্ষমতায় না আসে, তাহলে তো বাইরের দলের লোক তোমাকে তোমার ছবিগুলি দেখবে না। তোমার ছবি না দেখলে আমার প্রবলেম হবে, যে ইনভেস্ট করছে তার প্রবলেম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সামনে একটা সুদিন আসবে চলচ্চিত্রের, এবং এই যে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির যেই আপনারা মানে করেছেন, মানে সেটা কাজ করবে এবং এই লক্ষ্যেই কাজ করবে, তাই তো? হ্যাঁ, আমি এটার আরেকটু জিনিস বলে দিলে ক্লিয়ার হবে। আপনি দেখেন, অল ওভার যতগুলি প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানেই কিন্তু 5ই আগস্টের পরে কোনো না কোনো ভেজাল হয়েছে। আমাদের এক ডিসিতে একমাত্র আপনারা কেউ কোনো নিউজ এই পর্যন্ত শুনেন নাই যে এফডিসিতে অমুককে ওই জায়গায় ব্লক করে দিয়েছে, অমুক জায়গায় বলছে এখন বেরিয়ে যাও, দৌড়াদৌড়ি করো। আমরা 6 তারিখে না 7 তারিখে গিয়ে কিন্তু সবাইকে বলে দিছি, এইখানে আমরা আগে যেমন ছিলাম, কে কি করছে তার সাবজেক্টটা তার, সে নিজে যদি অনুশোচনা, সে নিজেই এতে জ্বলে পুড়ে মরবে। আপনাদের দ্বারা কেউ যেন এখানে কোনোভাবে কোনো অসুবিধার বা সমস্যার সম্মুখীন না হয়, আমরা ওই নীতিতেই বিশ্বাস করি। জি। তো বিপ্লব হায়দার, আপনাকে তো আমরা চিনি ছোট পর্দার নির্মাতা হিসেবে, তো হঠাৎ করে আপনি চলচ্চিত্র নির্মাণে এলেন, এবং ভয়াল নির্মাণের মানে পেছনের গল্পটা আসলে কেমন ছিল? আসলে আমি তো, আমার তো আর একটা পরিচয় আছে, আপনি জানেন, আমি ডিওপি থেকে ডিরেক্টর, ডিকশনে আসা, লেখালেখিটাও নিজেই করি, নিজের গল্পটা নিজেই পছন্দ করি। ভয়ালও আপনার লেখা? ভয়ালও আমার লেখা। আর চলচ্চিত্র তো একজন নির্মাতা এবং একজন অভিনয় শিল্পী, এদের একটা ড্রিম থাকে বড় ক্যানভাসে কাজ করার। তো ওই জায়গা থেকেই আসলে আমারও ইচ্ছা ছিল সিনেমা নিয়ে কাজ করব। কবে শুরু করলেন এবং কবে শেষ? গত নভেম্বরের 29 তারিখ খুব সম্ভব, যেই ডেটে সিনেমা রিলিজ হচ্ছে, সেম ডেটই শুটিংয়ে আমরা মুভ করেছি সিলেটে। এটা কিন্তু একটা ব্যাপার, কাকতালীয়ভাবে হলেও কিন্তু মিলে গিয়েছে ডেটগুলো। আর অভিজ্ঞতা বলতে, একটা সিনেমা নির্মাণ মানেই তো অনেক, মানে একজন নির্মাতা হিসেবে অনেক বড় গুরুদায়িত্ব মাথায় নেয়া, একদম টেকনিশিয়ান থেকে শুরু করে শিল্পীদের সবকিছুই দেখভাল তো ডিরেক্টরের মাথার উপরেই থাকে। তো অভিজ্ঞতা গুড, গল্পটাও চেষ্টা করেছি আমাদের দেশীয় কালচার থেকেই বলার। প্রেম আছে, ভালোবাসা আছে, পারিবারিক কোলাহল আছে, সবকিছু মিলে বাংলা চলচ্চিত্রের জায়গা থেকে সরিনি, ওই জায়গাতেই আছি। তবে একটু ভিন্নভাবে প্রেজেন্টেশনটা করার চেষ্টা করতেছি গল্পটাকে। আচ্ছা, আশা করি দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন এবং তাদের মতামত জানাবেন। আমরা আপনার জন্য শুভকামনা জানাতে চাই। তো এই যে বদিউল আলম খোকন, আপনি তো সর্বাধিক জনপ্রিয় এবং ব্যবসাসফল ছবির নির্মাতা। তো মূল ধারার যে চলচ্চিত্র বলতে আমরা যা বোঝাই, যে এফডিসি ঘরানার যে চলচ্চিত্র, এইটা আসলে কোন দিকে এগোচ্ছে? বা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন কোনো ছবি নাই, কাজ হচ্ছে না, এবং এফডিসির সামনের যে পরিবেশ, একদিকে নির্মাণ যজ্ঞ চলছে, তারপর এফডিসির মাথার উপর দিয়ে একটা ফ্লাইওভার নেমে আসলো, এই যে সার্বিক পরিস্থিতি বা চিত্র, মানে কি মনে হয় আপনার?
এগোচ্ছি না পেছোচ্ছি? এতে মনে হয় কি আমার এটা হলো আন্তরিকতার অভাব কি, কারণ আপনারা তো প্ল্যানিং এ ছিলেন একসময়, আপনি বলছিলেন যে আপনারা নিজের একটা অনুমোদন দিয়েছেন ওখানে এটা বিল্ডিং করার। দিয়েছি তখন, যে এখান দিয়ে আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে ল্যান্ডিং হবে এটা তো তখন ছিল না। জি, ওইটা দেওয়া হয়েছে তখন প্রথমবার আমরা মানা করছিলাম, মানে ওই আমাদের 3 নম্বর এবং 4 নম্বর ফ্লোর। পরবর্তীতে এফডিসির, কারণ মাথাবাড়ি প্রশাসন হয়ে গেছিল, মাথাবাড়ি প্রশাসনকে মেনটেন করার জন্য তাদের যে এক্সপেন্ডিচার সেটা অনেক বেড়ে গেল। তখন আমাদের সাথে তারা বললো যে আমাদেরকে যদি একটু সহযোগিতা করেন, আমরা যদি এখানে কমার্শিয়াল ওয়েতে কিছু করি, তাহলে এইখান থেকে যে বেনিফিটটা হবে সেটা আমরা এটা দিয়ে এই মাথাবাড়ি প্রশাসনকে আস্তে আস্তে আমরা কমাই দিতেছি, আমাদের এমপ্লয়িগুলি একটা স্যালারির ব্যবস্থা হবে। তখন আমাদের যে চাওয়া পাওয়াগুলি ছিল, এখানে যেই 2টা ফ্লোর ভাঙবেন সেই 2টা ফ্লোর মাস্ট বি, এখানে 2টা ফ্লোর হবে। তারপরে উপরতলায় এখানে আপনার হবে কনভেনশন হলে আমাদের অনেক সময় শুটিংয়ের ব্যাপার থাকে, এগুলো সব শুটিংয়ের জন্য এখানে যাওয়া হবে। তারপর আমাদের যে ডিস্ট্রিবিউশন অফিসগুলি কাকরাইলে ছিল সেগুলি এখানে ইনক্লুড করা হবে। আমাদের টেকনিশিয়ান আর্টিস্টদের জন্য আমাদের একটা রিক্রিয়েশন ক্লাব আছে, ফিল্ম ক্লাব, ওই ফিল্ম ক্লাবকেও এখানে আমাদের একটু কনসিডারেশন রেটে ফ্লোর দেওয়া হবে। এই সব কিছু বিবেচনায় নিয়ে আমরা কিন্তু ঠিক আছে, পরবর্তী আমরা সব সংগঠনই এখানে, তখন আমি সেক্রেটারি জেনারেল পরিচালক সমিতির এটা দিয়েছি, ঠিক আছে এটা। কিন্তু যখন আপনার এই প্ল্যান হলো, এখন দেখবেন এফডিসির এক্সটার্নাল বিউটির একেবারে নাই, বুঝতেই পারে না যে এখানে একটা বিএফডিসি আছে এবং অনেক শব্দ। আর এখন বিএফডিসিটা হয়ে গেছে কি, বা এটা কিন্তু বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা কিন্তু বাংলাদেশ ফিল্ম প্রফিটেবল কর্পোরেশন না। কিন্তু আপনি এটা দিয়ে প্রফিট করবেন, এইটার জন্য কিন্তু ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন করেন, আপনার এটা দিয়ে উন্নয়ন করবেন, চলচ্চিত্রটাকে কিভাবে আরো সামনের দিকে নেওয়া যায়, জনগণের কাছাকাছি নেওয়া যায়, সেইটার জন্য এখানে আপনার ইনভেস্ট করা হবে। আমাদের এইটাকে সবাই প্রফিটেবল ইনভেস্টর হিসাবে এখন আমরা দেখে আসছি যে দীর্ঘদিন ধরে ছবি হচ্ছে না, বা এখনকার যে পরিবেশ, এই বাস্তবতায় কি আসলে মানে ছবি নির্মাণ করা সম্ভব এখানে, নাকি এফডিসি আপনারা মানে শিফট করার চিন্তা করছেন? আমি একটু অ্যাড করতে চাই এখানে, কিছু মনে না করলে। আসলে ডেভেলপমেন্টের যে জায়গাটা চলচ্চিত্রে, সেটার সাথে আমি কিন্তু এফডিসি কেন্দ্রিক কোনো ধরনের কাঠামোর দিকের জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অ্যাড করতে পারবো না, মানে নিতে পারছি না। এই মানে ডেভেলপমেন্টটা হবে কিন্তু অ্যাজ এ প্রযোজক, প্রযোজনা সংস্থা, ডিরেক্টর, শিল্পীর যে জায়গাটা আছে এবং গভর্নমেন্টের যে জায়গাটা আছে আগায় আসাটা, এর উপর ডিপেন্ড করে। এফডিসিটা কিন্তু ফিল্ম সিটি যেটাকে বলি আমরা, যে কার্যক্রমের যে জায়গা, শুটিং ফ্লোর থেকে শুরু করে এই জায়গাগুলি কিন্তু আসলেই শহরের মধ্যে মানাচ্ছিল না, আমার কাছে মনে হয়। এফডিসি ছোট্ট একটা জায়গা। আমার সেটাই প্রশ্ন ছিল যে মানে এই জায়গাটা আসলে কি হবে, এটা কি আসলে ফিল্ম সিটি বলা যাবে এখন? না, এটা এত ছোট পরিসরে ফিল্ম হয়। দেখেন, আমাদের এগুলি সব দুর্ভাগ্য। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 130 একর জমির উপর কিন্তু কবিরপুর ফিল্ম সিটি, ওনার নিজের বরাদ্দকৃত জায়গা, কিন্তু নিজে সরকারের জায়গায় উনি রেডিউড জায়গা ছিল, এটা বরাদ্দকৃত সবিপুরে বোধহয় এখনো বোধহয় আছে। এই তো কবিরপুর, শফিপুরের পরে আর কি, কবিরপুরে আছে। এইটাকে ডেভেলপ করার জন্য আমাদের এখানে ওই যে আমি বললাম, সিনেমা বান্ধব কোনো লোক আসে নাই। যাই হোক, গত 15 বছর এই বাংলাদেশের সিনেমাটাকে কিভাবে আরো যেই জায়গায় আছে সেই জায়গা থেকে আরো নিচে নেওয়া যায়, পাশের দেশের সিনেমাটাকে এখানে এস্টাবলিশ করা যায়, এর জন্য অনেকে অনেকভাবে কাজ করছে এবং তারা সাকসেস হয়েছে। আমাদের সিনেমাটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এখন কি সামনে কি এখন সামনে হচ্ছে এটা, এখন সিনেমা একেবারে এইভাবে পড়ে আছে। এট এ টাইম 2টা কাজ করতে হবে, এখন সিনেমা নির্মাণ করতে হবে এবং সিনেমা হল নির্মাণ করতে হবে। আমাদের এখানে কিন্তু সিনেমা হল নাই, আমাদেরই তো আমরাই এখন সিনেমা বানাইতে পারি না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে স্পেসিফিক যে এখন যে নতুন সময় এসছে, যে আপনারা যেই মানে নতুন ভাবে চলচ্চিত্র দেখতে চাচ্ছেন, সেই জায়গা থেকে কি আসলে উত্তরণ হবে মনে হচ্ছে? হ্যাঁ, উত্তরণ তো অবশ্যই হবে, সেটা কিন্তু সম্ভব। আমি আবার একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে সিনেমা ডিস্ট্রিবিউশনের জায়গাটা আমি আমার বড় ভাইয়ের উদ্দেশ্যেই বলবো, আমার থেকে সে ভালো জানে। ডিস্ট্রিবিউশনের জায়গাটা কিন্তু খুবই বাজে অবস্থা। এখানে অনেক বড় বড় সিন্ডিকেট আছে আমার কাছে মনে হয়েছে। সেজন্য যেটা করতে হবে, ফার্স্ট টাইম এটা গভর্নমেন্ট করবে বা প্রযোজনা সংস্থাগুলো করবে, যারা প্রডিউস করছে, প্রডিউসার প্রতিষ্ঠানগুলো, সার্ভারিং সিস্টেম করতে হবে। এবং টিকিটিং যে বিষয়টা, হলগুলো ডিজিটাইজ করলে টিকিটিং সিস্টেমটা, যে আমি জানতে পারবো যে আজকে আমার সিনেমাটা মিনিমাম 50টা হলে রিলিজ হয়েছে এবং প্রত্যেকটা হলে কটা করে টিকিট সেল হয়েছে, কটা কাছে সেল হয়েছে। তাহলে কি হবে, উন্নয়নটা হয়তো অর্থের জায়গা থেকে, অর্থটা তো আসতে হবে। যে ইনভেস্ট করতেছে, বড় ভাই বলছিল যে ইনভেস্ট যে করাবো কার উপরে করবে, নতুন উপরে ইনভেস্ট করতে চায় না। তো সেটাও কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে এই 2টা জায়গায়, ডিস্ট্রিবিউশনের জায়গা, হলের জায়গা, এই 2টার দিকে খুব নজর দেওয়া উচিত আমাদেরকে সবার। এবং আমি আপনার কাছে একটা মানে ফিডব্যাক যে বিষয়টা আর কি,
আমি একটু বিনীতভাবে বলতে চাই যে বদরুল্লাহ খোকন, যে এই যে আপনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে পরের ছেলেকে দিয়ে নিজের ছেলের স্বাদ পাওয়া যায় না, এরকম একটি কথা বলছিলেন, এবং যে পার্শ্ববর্তী রাষ্ট্রের ছবির উদাহরণ দিয়ে বলছিলেন যে শাহরুখ খান তার ছবিতে যে ধরনের মেসেজ দিচ্ছে, মন্ত্রী মিনিস্টার বা দেশের প্রশাসনকে যেভাবে সে প্রশ্ন তুলছে, আঙুল তুলছে, সেটা এখানে আমাদের এখানে গল্পে বলা সম্ভব হয় না। না, এটা এখন সত্য। কি আপনি মনে করেন যে নতুন সময়ে এসে আমরা সেই ধরনের গল্প বলতে পারবো? অবশ্যই, না বলতে পারলে আমি ভয়ঙ্কর আয়নাঘর বানাচ্ছি কিভাবে? আচ্ছা, এটা তো আমার কনফিডেন্স, আমি অবশ্যই, কারণ ভয়ঙ্কর আয়নাঘরটা তো হচ্ছে একটা রিয়েল গল্প। আপনাদেরকে একটা মানে যারা এখানে পলিটিক্যাল সাথে ইনভলভ হোক বা আদার্স, অর্থাৎ একটা রেজিমের বিরুদ্ধে যে কথা বলছে তাকেই কিন্তু আয়নাঘরের মধ্যে ভরা হয়েছে। কাউকে আয়নাঘর থেকে বেরিয়ে আসছে আর কেউ এখনো আসতে পারে না, কোথায় আছে কেউ। এখন যারা ক্ষমতায় আছেন বা পরবর্তী যারা ক্ষমতায় আসবেন তাদেরকে আমরা সেই ধরনের প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে পারবো আমাদের মানে পরের কথা জানি না, আমি যেটা ঘটে গেছে সেটার উপরই আমার গল্পটা হবে, এবং এইটা থেকে আমরা শিক্ষা নেব যে আয়নাঘর নামে আমার ওই আয়নাঘরের লাস্ট সিনই হচ্ছে সব আমার ওই 5ই আগস্টের পুরো ঘটনা, পুরো যে সিচুয়েশনটা দেওয়ার পরে আমরা একেবারে আমার লাস্ট আমার হিরোইন মানে যারা এই গল্পের সাথে ইনভলভ সবাই গিয়ে এই আয়নাঘরটা ভেঙে যারা আয়নাঘরের ভিতর ছিল সবাইকে বার করে নিয়ে আসবে এবং বলবে যে আমরা ইন ফিউচার আর কোনো আয়নাঘর দেখতে চাই না, এই দেশে আর কোনো আয়নাঘর হবে না, আমরা সবাই আমার ভাষা আমি প্রকাশ করব, আমার স্বাধীনতা আমি প্রকাশ করব, এবং এইটাই আমরা আগামী প্রজন্মের কাছে চাই, আগামী রাজনীতিবিদদের কাছে চাই। জি জি, আমরাও এটা প্রত্যাশা করি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এনটিভির স্টুডিওতে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ভয়েলের জন্য শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান মানে শেষ করছি এখানে। ধন্যবাদ আপনাদের। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জি, এনটিভির সকল টেকনিশিয়ানকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ হচ্ছে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।